নাইম শেখ প্রায়শ্চিত্তটা করে করলেন তো। এর আগে ওই যে ম্যাচটা চট্টগ্রামে যেটা হয়েছিল ফরচুন বরিশালের বিপক্ষে, সেইখানে ব্যাটিংয়ের শেষ বেলায় নাইম শেখ ঝড় তুললেও তার আগেই দলের হারের বন্দোবস্ত করে রেখেছিলেন। এবং আমি ওই ম্যাচ শেষে বলেছিলাম, খুলনা টাইগার যদি প্লে অফে যেতে না পারে তাহলে এই ম্যাচটাতে তাদের ফিরতে হবে, নাইম শেখের এই ব্যাটিংটাতে তাদের ফিরতে হবে, এইটার জন্য অনন্ত আফসোস থেকেই যাবে। কিন্তু এখন আর বোধহয় সেই আফসোসটা থাকবে না, কেননা নাইম পুষিয়ে দিয়েছেন। নাইম সেই দিনের ওই ব্যাটিং ভুলিয়ে দিয়েছেন। ফরচুন বরিশালের বিপক্ষে পারেনি, তবে রংপুর রাইডার্সের বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচ, যেটা খুলনা টাইগার্সের জন্য ডু অর ডাই ম্যাচ, সেইখানে নাইম শেখ একটা অসাধারণ ইনিংস খেললেন, ঝলমলে একটা সেঞ্চুরি তিনি করলেন এবং খুলনা টাইগার্স এই ম্যাচটাতে 46 রানে জিতে প্লে অফে ওঠার আশাটা টিকিয়ে রাখলো দারুণভাবে। রংপুর রাইডার্স যা দেখাচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রথম 8টা ম্যাচ তারা টানা জিতেছিল, তারপর 1, 2, 3, 4 টানা 4টা ম্যাচ তারা হেরে গেল। হ্যাঁ, প্রথম 8 ম্যাচ জিতে প্লে অফে প্রথম দল হিসেবেই কোয়ালিফাই করে ফেলেছিলেন নুরুল হাসান সোহান শেখ, মাহেদী হাসানদের দল, কিন্তু এরপরে যে বাকি একটা জয়, সেই জয়টা তাদের আর এলোই না। প্লে অফে তারা কোয়ালিফাই সবার প্রথমে করেছে, কিন্তু একই সঙ্গে এই পরাজয়ের মাধ্যমে এইটা আরো অনিশ্চয়তায় পড়ে গেল যে টপ 2তে তারা থাকতে পারবে কিনা। ফরচুন বরিশাল তো টপ 2তে মানে আগে এটা নিশ্চিত করেছে এবং 1 নম্বরে থেকেই শেষ করবে। রংপুরের এই পরাজয় সেটাও আসলে নিশ্চিত হয়েছে। আর খুলনা টাইগার্স প্লে অফের রেসে চলে এসেছে প্রবলভাবে, দারুণভাবে, দুর্দান্তভাবে। 11 ম্যাচ শেষে তাদের এখন 10 পয়েন্ট। লাস্ট ম্যাচটা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তারা জিতলে প্লে অফে ওঠার খুব ভালো সম্ভাবনাটা থাকবে। শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচটা যে খুলনা টাইগার্স 46 রানে হারিয়ে দিল রংপুর রাইডার্সকে, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, আমি শুরুতে নাইম শেখের কথা বলছিলাম। নাইম শেখ আজকে একটা সেঞ্চুরি করেছেন, তিনি মাত্র 55 বলে সেঞ্চুরি করেছেন। বুঝতেই পারছেন যে কিরকম উন্মাতাল হয়ে উঠেছিল তার ব্যাট, কিরকম নাইম শেখ সুলভ না এরকম একটা ইনিংস তিনি খেলেছেন। কিন্তু আমরা ওই যে চিটাগাংয়ের ওই ম্যাচটাতে যদি ফেরত যাই, ওই ম্যাচে নাইমের ব্যাটিংটা যেরকম ছিল এই ম্যাচেও কিন্তু এক্স্যাক্টলি সেই রকমই ছিল, টেমপ্লেটটা সেম। আগের ম্যাচটাতে যেটা হয়েছিল 15 ওভারের পর তিনি মেরে খেলা শুরু করেছেন, আর এই ম্যাচে 10 ওভারের পর মেরে খেলা শুরু করেছেন। আপনি দেখেন যে খুলনা টাইগার্স আগে ব্যাটিং করে তারা 220 রান করেছে, তার মধ্যে প্রথম 10 ওভার শেষে তারা করেছে 74 রান। খারাপ না, 10 ওভারে 74 রান তো নট ব্যাড। 11 থেকে 15 এই 5 ওভারে তারা করেছে 75 রান। 16 থেকে 20 এই 5 ওভারে তারা করেছে আরো 71 রান। তার মানে দেখুন, প্রথম 10 ওভারে 74 যেই দলটা করেছে, পরের 5 ওভারে 71 করেছে, 75 করেছে, শেষ 5 ওভারে আরো 71 রান যোগ করেছে। তার মানে শেষ 10 ওভারে তারা 146 রান করেছে, অলমোস্ট এইটা হচ্ছে গিয়ে ডাবল। এবং সেইখানটাতেও নাইম শেখের ব্যাটিং এর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই যে প্রথম 10 ওভারের কথা বলছিলাম যে 74 করেছে, এখানে রংপুর রাইডার্স তারা 2টো উইকেট হারিয়েছিল। ওই সময় পর্যন্ত নাইম শেখের খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স না, খুলনা টাইগার্স, ওই সময় পর্যন্ত নাইম শেখের ব্যাটে রান ছিল হচ্ছে গিয়ে 23 বলে 29 প্রথম 10 ওভার শেষে। তারপরে গিয়ে তিনি 33 বলে 50 করে ফেললেন, তিনি 55 বলে সেঞ্চুরি করে ফেললেন এবং শেষ পর্যন্ত তিনি 111 রানে অপরাজিত ছিলেন। ওই যে 10 ওভার শেষে ইনিংসটা এক্সিলারেট করা, ওইখানটাতে ধরেন 12 নাম্বার ওভারটাকে ইফতেখারকে যে তিনি 3টা ছক্কা মেরেছেন, পরের ওভার 13 নাম্বার ওভারটাতে নাইদ্রারা বোলিং এ আসলে তাকেও একটা ছক্কা মেরেছেন, ওই ওভারে লাস্ট বলে হচ্ছে গিয়ে আরো একটা ছক্কা হয়েছে। সো ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে ইনিংসটা একটা গতি পায় খুলনা টাইগার্সের এবং সেই গতিটা তারা ইনফ্যাক্ট একেবারে শেষ পর্যন্ত মেইনটেইন করেছে। সো নাইম শেখকে একটা হিউজ ক্রেডিটটা আসলে নিঃসন্দেহে এইটা দিতেই হবে। শেষ দিকে গিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন, তিনিও একটা 15 বলে 29 রানের একটা ইনিংস খেলেছেন, সেটাও যথেষ্ট কার্যকরী ছিল খুলনার স্কোরটাকে 200+220-তে আসলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখন নাইম শেখের জবাব হতে পারতেন সৌম্য সরকার, সেই চেষ্টা সৌম্য করেছেন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত যেমন নট আউট ছিলেন নাইম শেখ, নট আউট থেকে তিনিও যে 111 অপরাজিত ছিলেন। সৌম্য সরকারও শুরুতে নেমে ওপেনিং এ লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছেন এবং 48 বলে তিনি 74 রানের একটা খুব ভালো ইনিংস খেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেইটা জয়ের জন্য যথেষ্ট আসলে হয়নি। অন্য প্রান্ত থেকে সেই রকম সাপোর্ট তিনি পাননি।
এইরকম ক্ষেত্রে 220 রান যখন তারা করছে তখন একটা ব্লিস্টারিং স্টার্ট খুবই প্রয়োজন ছিল, সেইটা আসলে রংপুর রাইডার্স পায়নি। তারা পাওয়ার প্লেতে 2টা উইকেট হারিয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন 12 ওভার যাওয়ার পরে তারা 3 নম্বর উইকেট ইফতেখারের উইকেটটাও হারিয়েছিল। 12 ওভার শেষে তারা 100 রানে পৌঁছেছে। এখন ভাই 12 ওভার শেষে 100 রানে পৌঁছে কি আপনি পরের 8 ওভারে আরো 121 করতে পারবেন? হ্যাঁ, এখন বলতে পারেন যে খুলনা টাইগার্সের ইনিংসটা তো সেইভাবেই এগিয়েছে, খুলনা টাইগার্স আগে ব্যাটিং করেছে আর রংপুর রাইডার্স চেস করতে নেমেছে। পার্থক্য আছে, একটা ডিফারেন্স কিন্তু রয়েছে, এই চেস করার একটা প্রেসার রয়েছে, সেই প্রেসারটা তারা আর হ্যান্ডেল করতে পারেনি। 13 নম্বর ওভারে মোহাম্মদ নেওয়াজের ওই ওভারটাতে তারা দুইটা উইকেট হারিয়ে ফেললো, শেখ মাহেদী হাসান এবং নুরুল হাসান সোহানের উইকেটটা তারা হারিয়ে ফেললো। শেষ 5 ওভারে 84 রান প্রয়োজন, খুব টাফ। 4 ওভারে 73 রান প্রয়োজন, ভীষণ রকম টাফ। ওই সময় মুশফিক হাসানের ওভারটাতে আবার যখন 2টা উইকেট চলে গেল, সাইফুদ্দিনের যে উইকেটটা গেল সেইখানটাতে সাইফুদ্দিন আর সৌম্য সরকারের একটা পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপ কিছুটা আসার আলো দেখাচ্ছিল রংপুর রাইডার্সকে। কিন্তু এই যে সাইফুদ্দিন এবং আজিজুল হাকিম তামিম পরপর 2 বলে 2 জনের উইকেটটা তুলে নিয়ে ওইখানে মুশফিক হাসান রংপুর রাইডার্সের শেষ সম্ভাবনাটুকু শেষ করে দেন। এবং এইখানটাতে কি বলে চলে সাইফুদ্দিনের ক্যাচটা যে ধরেছেন কে, নাইম শেখ, অসাধারণ একটা ক্যাচ ধরেছেন, রানিং ক্যাচ, এসে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে যে ক্যাচটা দিচ্ছেন সেটার প্রশংসা আসলে করতে হবে। সো নাইম শেখ এটা এনশিওর করেছেন যে কোনো মতেই যেন পরাজিত দলে তিনি না থাকেন। নাইম শেখ তার প্রায়শ্চিত্তটা এনশিওর করেছেন। শেষ পর্যন্ত গিয়ে 174 রানে আটকে যায় রংপুর রাইডার্স, তারা ম্যাচটা 46 রানে হেরে গিয়েছে। খুলনা টাইগার শুধু ম্যাচটা যেতেইনি, তারা রান রেটটাও হেলদি করে ফেলেছে। আজকের দিনে ম্যাচের আরেকটা সেকেন্ড ম্যাচ তো রয়েছে, সেইটা শেষ হওয়ার পরে প্লে অফের যে সিনারিও রয়েছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো, সেখানে আরো ডিটেলস বলবো। কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাচ শেষ হওয়ার পর দাঁড়িয়ে যেটা হয়েছে যে রংপুর রাইডার্স প্রথম 8 ম্যাচ জয়ের পর শেষ 4 ম্যাচ হেরে তাদের ওই প্লে অফে টপ 2 থাকাটা এখন পর্যন্ত অনিশ্চিত। আর খুলনা টাইগার্স তারা 11 নম্বর ম্যাচে এসে 5 নম্বর জয়ে 10 পয়েন্ট নিয়ে প্লে অফের সম্ভাবনাটা ভীষণ রকম উজ্জ্বল করে ফেলেছে। এবং সেই জায়গাটাতে নাইম শেখের ব্যাটিংটার ক্রেডিটটাই সবচেয়ে বেশি। টার্নিং পয়েন্ট তাহলে আপনি কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্ট আসলে অবভিয়াস। আমার কাছে মনে হয়নি যে রংপুর রাইডার্স, সৌম্য সরকার যতই এক প্রান্ত থেকে থাকুন, কিন্তু 220 রান তারা করে জেতার মতো অবস্থাতে তারা কোনো একটা পর্যায়ে গিয়েছিল। এবং সেই জন্য শুরুতে যে উইকেটগুলো চলে গিয়েছে, পাওয়ার প্লের কথা বলুন, প্রথম 10 ওভার 12 ওভারের কথা বলুন, 12 ওভারে ভাই 100 রান করেছে। এই ম্যাচ আসলে এই অবস্থা থেকে জেতা যায় না। আমি তাদের ব্যাটিং ইনিংস থেকে রংপুর রাইডার্সের কোনো টার্নিং পয়েন্ট নিচ্ছি না। খুলনা টাইগার্সের ব্যাটিং ইনিংসের যে সেকেন্ড হাফটা, প্রথম 10 ওভারে তারা করেছে 74 রান, পরের 5 ওভারে 75, শেষ 5 ওভারে 71, তার মানে শেষ 10 ওভারে 146 রান। এইটাই হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্ট, এইটাই খুলনাকে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। এবং সেই টার্নিং পয়েন্টের শুরুর অংশটা আরো স্পেসিফিক করে যদি আনি আমি, আমার কাছে মনে হয় মোহাম্মদ ইফতেখারের করা ওই যে 12 নম্বর ওভারে যে নাইম শেখ 3টা ছক্কা মারলেন, সেখান থেকে নাইম শেখেরও খুলে মারা শুরু হলো এবং খুলনা টাইগার্সের স্কোরটা অত বড় হয়ে যাওয়া শুরু হলো ওই ওভারটাকেই। তাই আমি খুলনার এই প্লে অফের সম্ভাবনাটা উজ্জ্বল করে দেওয়া জয়ের ম্যাচের টার্নিং পয়েন্ট বলবো। আপনি